আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারিতে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট, ভাষণে প্রধান উপদেষ্টা। ভোটের সংখ্যানুপাতে হবে উচ্চকক্ষ, সংসদকে 6 মাসের মধ্যে সংবিধান সংস্কার করতে হবে। নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ বিএনপি। নতুন সংকট সৃষ্টির আশঙ্কা জামায়াতের, আদেশে রাষ্ট্রপতির স্বাক্ষর দুঃখজনক বলছে এনসিপি। ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে নারায়ণগঞ্জের শহীদনগর, বিষাক্ত হয়ে উঠেছে পরিবেশ, শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এবং দীর্ঘদিন সংস্কারে না করায় ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে ঝালকাঠির শেখেরহাট পুলিশ ফাঁড়ির কার্যক্রম, যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুমোদন দিয়েছে সরকার। আদেশ অনুসারে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে নির্বাচনের পর প্রথম কার্যদিবসের 180 দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে আগামী সংসদ। সংবিধান সংস্কারের 30 কার্যদিবসের মধ্যে ভোটের সংখ্যানুপাতে গঠন করতে হবে উচ্চকক্ষ। সুষ্ঠু নির্বাচন আয়োজনে অভ্যুত্থানের সপক্ষের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে, অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত আর বিতর্ক ছাপিয়ে সরকারের সিদ্ধান্ত জানিয়ে দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। প্রধান উপদেষ্টা জানান, গণভোটের ব্যালটে উল্লেখ থাকবে 4টি বিষয়। প্রথমটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন সংক্রান্ত। দ্বিতীয়টি 2 কক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষ, ভোটের সংখ্যানুপাতে গঠনের বিষয়ে। তৃতীয়টি সংসদে নারীর প্রতিনিধি বাড়ানো, ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি বিরোধী দল থেকে নেয়া এবং প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ ও রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর প্রসঙ্গে। সবশেষ উল্লেখ থাকবে জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতির কথা। তবে 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে মতামত দিতে হবে হ্যাঁ বা না ভোট দিয়ে। গণভোটের দিন এই 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন। প্রশ্নটি হবে এরকম: আপনি কি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? প্রধান উপদেষ্টা জানান, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে নির্বাচনের পর সংসদের প্রথম কার্যদিবসের 180 দিনের মধ্যে সংবিধান সংস্কার করতে হবে। ততদিন পর্যন্ত নির্বাচিত প্রতিনিধিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। সংবিধান সংস্কারের 30 কার্যদিবসের মধ্যে ভোটের সংখ্যানুপাতে গঠন করতে হবে উচ্চকক্ষ। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা। আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের সপক্ষের রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে গত 15 মাসে বিভিন্ন চ্যালেঞ্জ উত্তরণে নানা পদক্ষেপের কথা তুলে ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। অভ্যুত্থানের পর দায়িত্ব গ্রহণ করে অর্থনীতিকে গভীর গহ্বর থেকে উদ্ধার করা ছিল আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। গত 15 মাসে আমরা সেই চ্যালেঞ্জ উতরাতে সক্ষম হয়েছি। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 জারি করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ বিষয়ে গেজেট প্রকাশ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতির কাছে জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ প্রেরণের আগে আদেশের সারসংক্ষেপে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুমোদন দেওয়া হয়।
একই দিন গণভোট ও সংসদ নির্বাচনের অনুষ্ঠানে ঘোষণায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির টানা 3 ঘণ্টা বৈঠকের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ ব্রিফিংয়ে একথা জানান। তিনি বলেন, জাতির উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত করায় এবং সংসদ নির্বাচনের দিন গণভোট ঘোষণা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সভায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানানো হয়। একই সাথে গত 17 অক্টোবর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের উপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠানের এবং যথাশিগগিরই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত করায় এবং সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় তাকে ধন্যবাদ জানানো হয়। গত 17 অক্টোবর 2025 তারিখে ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের উপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠানের এবং যথাশীঘ্র জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়। এদিকে প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলো। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূস ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন সংকট তৈরি করবে। আর জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের আদেশে রাষ্ট্রপতির স্বাক্ষর দুঃখজনক। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। আমাদের এই সিদ্ধান্ত জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো মেনে নেবে। একটি উৎসবমুখর জাতীয় নির্বাচনের দিকে জাতি এগিয়ে যাবে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস নির্বাচনের দিনই জুলাই সনদের ব্যাপারে জনমত যাচাইয়ে গণভোট আয়োজনের ঘোষণা দেন। একই সাথে সাংবিধানিক সংস্কার বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠনেরও ঘোষণা দেন তিনি। রাজধানীতে এক অনুষ্ঠানে জুলাই সনদ বাস্তবায়নে সরকারের সিদ্ধান্ত প্রসঙ্গে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, সনদ বাস্তবায়নের আদেশে রাষ্ট্রপতির স্বাক্ষর রাজনীতিতে অচল অবস্থার সৃষ্টি করতে পারে। জুলাই সনদে প্রাপ্ত আদেশ এসেছে এবং বলা হয়েছে এটা নাকি রাষ্ট্রপতি চুপ্পু সাইন করবে। এটা যে রাষ্ট্রপতি বলতে হচ্ছে এটাই তো দুঃখজনক। আমরা বলেছিলাম যে এই রাষ্ট্রপতি থাকা যাবে না, তখন সাংবিধানিক সংকট দেখানো হলো। এই সাংবিধানিক সংকট শব্দটা শেখ হাসিনার খুব প্রিয় শব্দ ছিল। জুলাই সনদের যে অবস্থা করা হয়েছে এই রাষ্ট্রপতি সাইন করার ব্যাপারটা, এইটা কিন্তু বাংলাদেশে একটা দীর্ঘমেয়াদী অচল অবস্থায় এনে দিবে। নগরীর মগবাজারে দলীয় কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানায় জামায়াতে ইসলামী। এ সময় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জনগণের অভিপ্রায় উপেক্ষা করে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়ায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। যে সংকটমুক্ত স্বচ্ছ নির্বাচনের আশা আমরা করেছিলাম, সে সংকটটাই কিন্তু রয়ে গেল। জাতীয় নির্বাচন সুষ্ঠু সুন্দর হওয়ার প্রশ্নে আমাদের যে ঐক্যমত এবং আমাদের যে প্রচেষ্টা, সেখানে একটা সংকট আমাদের রয়েই গেল। আর গুলশানে নিজ বাসায় তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আলোচনার বাইরে সংবিধান সংস্কার পরিষদ গঠনের নতুন ধারণা দিয়েছে সরকার। তিনি জুলাই জাতীয় সনদের স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন, কারণ সেই সনদের স্বাক্ষরকারী তিনি একজন ঐকমত্য কমিশনের সভাপতি হিসেবে। মূল দলিল থেকে তিনি বহু দূরে সরে গিয়েছেন। সনদের সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবনার উপরে গণভোট অনুষ্ঠান, এটুকু ঠিক আছে। সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত তিনি আজকে এটা নতুন ভাবে এখানে আরোপ করলেন, কারণ সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোনো আলোচনা ঐকমত্য কমিশনের এজেন্ডায় ছিল না। জাতীয় ঐকমত্য কমিশন ও সরকার সংকট তৈরি করেছে বলেও অভিযোগ করেন বিএনপির এই সিনিয়র নেতা। এখানে সংক্ষিপ্ত শিরোনাম এবং ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা,
ঢাকা। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে সরবভাটা ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি আব্দুল মান্নান নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 10টার দিকে সরবভাটার 6 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে ক্ষেত্রবাজার থেকে পূর্ব শিলকের দিকে যাওয়ার পথে পূর্ব সরবভাটা এলাকায় আব্দুল মান্নানকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জের শহীদনগর যেন বর্জ্যের নগরী। সিটি কর্পোরেশনের সুবিধাবঞ্চিত এলাকায় মরার উপর খাড়ার ঘা এখন এই ময়লার ভাগাড়। 8 বছর ধরে এলাকাটি ডাম্পিং জোন হিসেবে ব্যবহার হওয়ায় দিন দিন বিষাক্ত হয়ে উঠছে এলাকার পরিবেশ। এতে শ্বাসকষ্ট সহ নানা রোগে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। সিটি কর্পোরেশনের কাছে বারবার আবেদন করেও মেলেনি প্রতিকার। নারায়ণগঞ্জ থেকে আব্দুল সালামের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। সিটি কর্পোরেশনের 18 নম্বর ওয়ার্ডের শহীদনগর, যেখানে বাতাসে বর্জ্যের বিষাক্ত গন্ধের সাথে প্রতিনিয়ত টিকে থাকার লড়াই স্থানীয়দের। বছরের পর বছর ময়লার স্তূপ আর বিষাক্ত পরিবেশের মধ্যেই বেঁচে থাকতে বাধ্য হচ্ছেন তারা। এলাকার আবাদি জমি এখন দূষণে নষ্ট, চাষ অনুপযোগী। 2017 সাল থেকে ময়লার ডাম্পিং জোন হিসেবে ব্যবহৃত হচ্ছে এই এলাকা। এলাকাবাসীর অভিযোগ, বারবার আপত্তি জানিয়ে সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসক বরাবর চিঠি দেয়া হলেও মেলেনি প্রতিকার। শহীদনগর, আলামিননগর, ডিয়ারা এই 3 এলাকার একটি বৃহৎ সমস্যা, একটি বিস্ফোরা বলা যায়। আমাদের যে ছোট ছোট বাচ্চারা আগে এখানে খেলাধুলা করতে পারতো, সেটা তো বন্ধ হয়েছেই। এখন এই ময়লা থাকার কারণে এখানে যে পরিমাণ ভাইরাস এবং ডেঙ্গু মশার ছয়লাভ এখান থেকে হচ্ছে, এর দ্বারাতে এই এলাকার অত্র এলাকার মানুষ নানানভাবে আক্রান্ত হচ্ছে। এই নদীটাকে ময়লা দিয়ে বড় করা হয়েছে। এখন এই নদীটা বড় হয়ে যাওয়ার কারণে চারদিকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ময়লা পানির জন্য আমাদের এখানে ডেঙ্গু, চিকুনগুনিয়া, নানান ধরনের সমস্যা, রোগবালাই হইতেছে। এলাকাটি পরিদর্শনে সার্ভে টিম পাঠানো হয়েছে জানিয়ে পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিটি কর্পোরেশনের। ডাম্পিংটা ছিল আমাদের এলাকার মানুষের অভিযোগের পরিপ্রেক্ষিতে সেটা বন্ধ করে দিয়েছি। এখন ওইখানকার জনসাধারণ আমাদের সঙ্গে দেখা করেছিলেন। তাদের যে ইস্যু সেটা হচ্ছে যে জায়গাটা সেটা ময়লায় কিছুটা উঁচু হয়ে আছে, সেটা যদি আমরা ড্রেসিং করে খেলার উপযোগী করে দিই তাহলে ওইখানকার যুবক যারা আছে তারা খেলাধুলা করতে পারবে। তো আমরা ইতিমধ্যে আমাদের এখান থেকে অফিসারকে পাঠিয়েছি ওনাদের সঙ্গে, সে দেখে এসে আমাদেরকে রিপোর্ট করবে এবং সেই রিপোর্টের ভিত্তিতে দ্রুততম সময়ে যা করার সেটা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে করা হবে। শীতলক্ষার শাখাখালের পাড়ের শহীদনগরের প্রাকৃতিক পরিবেশ রক্ষা করে জনদুর্ভোগ লাঘবে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ঝালকাঠির শেখেরহাটের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পুলিশ ফাঁড়ির কার্যক্রম। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ভবনটি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ঝুঁকি জেনেও এই ভবনে কাজ করছেন পুলিশ সদস্যরা। একই সাথে তাদের বসবাসের কোয়ার্টার ভবনটিও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা বাহিনীর সদস্যদের। ঝালকাঠি থেকে HM নাসির উদ্দিনের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। দীর্ঘদিন ধরেই ঝালকাঠির শেখেরহাট পুলিশ ফাঁড়ির ভবনটির বেহাল দশা। দোতলা ভবনটির ছাদ থেকে পলেস্তারা খসে পড়ায় বৃষ্টির পানি নামলেই ছাদ বেয়ে পানি ঢোকে। পুরাতন ভবন হওয়ায় যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। জানা গেছে, নিম্নমানের নির্মাণ ও গত 2 যুগ ধরে ভবনটির সংস্কার কাজ করা হয়নি। বস্তি আসছে মনে হয়, ভালো একটা সুযোগ সুবিধা আছে, এটা এখানে নাই। আমরা এখানে বৃষ্টি পড়ার আগে, বাইরে পড়ার আগে আমাদের মাথার উপর পড়ে। এই বিল্ডিংটা যখন করে পিডব্লিউডি টেন্ডার দিয়ে, তখনই আপনার পচা ইট আর নিম্নমানের আপনার দিয়ে গাঁথতেছে এই কন্ট্রাক্টর। আমার আমাকে অসুবিধা হয়েছে, একটা লোক কোথায় রাখতে নিয়ে যাবে, আমি খোয়া খুঁজলে খুঁজলে পড়তেছি। আমাদের গুরুত্বপূর্ণ যে কাগজপত্র থাকে, কাগজপত্র ফাইলটাই থাকে, এগুলো রাখার জন্য তেমন এখন এখান থেকে অবস্থা ভালো পরিবেশ বিল্ডারের নেই। ব্যারাকের পরিস্থিতি ভালো না, ব্যারাকের সামিনা টানানো, কিচেনে সামিনা টানানো, উপরে ময়লাগুলো পড়ে, যাদের রান্না বাড়া করতে সমস্যা, ডাইনিং এ খাওয়া দাওয়ার সমস্যা। ভবনটির সংস্কার করতে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগের আশ্বাস দিয়েছেন গণপূর্ত অধিদপ্তরের এই কর্মকর্তা। পুলিশ বিভাগ ঝালকাঠি থেকে মেরামতের চাহিদা পেলে প্রাক্কলন প্রস্তুত করা হবে। তারপর উক্ত প্রাক্কলন পুলিশ হেডকোয়ার্টারে প্রেরণ করা হবে। পুলিশ হেডকোয়ার্টার থেকে প্রশাসনিক অনুমোদন ও অর্থ বরাদ্দ পেলে দ্রুত দরপত্র আহ্বান করা হবে। তারপর দ্রুত সময়ের মধ্যে মেরামত কাজ বাস্তবায়ন করা হবে। বর্তমানে এই পুলিশ ফাঁড়িতে 21 জন পুলিশ সদস্য কর্মরত রয়েছেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। প্যানোরামা অনুষ্ঠানে প্রচারিত তথ্যচিত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভাষণ ভুলভাবে সম্পাদনা করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিবিসি। তবে এ ঘটনায় ট্রাম্পকে ক্ষতিপূরণ দিতে নারাজ প্রতিষ্ঠানটি। এর আগে এ ঘটনায় বিবিসির বিরুদ্ধে $100 কোটি ক্ষতিপূরণ মামলা করার হুমকি দেন ট্রাম্প। গত সোমবার বিবিসিকে ট্রাম্পের পক্ষ থেকে এ সংক্রান্ত চিঠিও দেওয়া হয়। ওই চিঠিতে শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে এ সময়ের মধ্যে ট্রাম্পের বক্তব্য থাকা তথ্যচিত্রটি প্রত্যাহার, ক্ষমা ও যথাযথভাবে ক্ষতিপূরণ দিতে বলা হয়। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত সংসদীয় ব্যাখ্যায় বিবিসি জানায়, ট্রাম্পের বক্তব্য সম্পাদনা নিয়ে সমালোচনার পর প্যানোরামা অনুষ্ঠানটি আবার পর্যালোচনা করা হয়েছে। ভিডিও ক্লিপটি যেভাবে সম্পাদিত হয়েছে তার জন্য বিবিসি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। তবে মানহানির অভিযোগ আনার দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেছে বিবিসি। এবার জানিয়ে দেব খেলার খবর। ইনিংস পরাজয় এড়াতে সিলেট টেস্টের চতুর্থ দিন বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে আয়ারল্যান্ড। 5 উইকেটে 86 রান নিয়ে খেলা শুরু করে অতিথিরা। দলের 116 রানে ম্যাথিউ হামফেরিসকে ফিরিয়ে দিনের প্রথম উইকেটটি তুলে নেন তাইজুল ইসলাম। এর আগে নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি আর লিটন দাসের 60 রানে ক্যামিওতে 8 উইকেটে 587 রানে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। প্রথম ইনিংসে আয়ারল্যান্ড অল আউট হয় 286 রানে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 6 উইকেটে 143 রান। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরও একবার। ফেব্রুয়ারিতে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট, ভাষণে প্রধান উপদেষ্টা। ভোটের সংখ্যানুপাতে হবে উচ্চকক্ষ। সংসদকে 6 মাসের মধ্যে সংবিধান সংস্কার করতে হবে। নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ বিএনপির। নতুন সংকট সৃষ্টির আশঙ্কা জামায়াতের। আদেশে রাষ্ট্রপতির স্বাক্ষর দুঃখজনক বলছে এনসিপি। ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে নারায়ণগঞ্জের শহীদনগর। বিষাক্ত হয়ে উঠেছে পরিবেশ। শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এবং দীর্ঘদিন সংস্কার না করে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ঝালকাঠির শেখেরহাট পুলিশ ফাঁড়ির কার্যক্রম। যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা।